ক্রিং ক্রিং শব্দে টেলিফোনটা বেজে উঠল। বারান্দায় বসে চা পান করছিল ব্যোমকেশ। সে উঠে গেল টেলিফোনটা ধরার জন্য। টেলিফোনটা তুলতেই একটা গম্ভীর গলা ভেসে এলো। কমিশনার অফ কলকাতা পুলিশের গম্ভীর গলা পাওয়া গেল। হ্যালো, আমি কি মিস্টার ব্যোমকেশ বাবুর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি মিস্টার বক্সি। আমি কলকাতা পুলিশের কমিশনার সুকমল রায় বলছি। কি সৌভাগ্য, কমিশনার সাহেব স্বয়ং ফোন করছেন। ব্যাপার গুরুতর ব্যোমকেশ বাবু, আপনার সাহায্য প্রার্থনা করতেই আমি আজকে এই সময় ফোন করলাম। কি ব্যাপার বলুন তো কমিশনার সাহেব, জানতে কিন্তু বড় আগ্রহ হচ্ছে। সিকিম, হ্যাঁ সিকিম, যত কাণ্ড এখন ওই সিকিমে। স্যার একটু খুলে বলুন তো বিষয়টা। সিকিম মারফত বাংলা ও ভুটানের মধ্যে জঙ্গিদের একটা সংযোগ গড়ে উঠেছে। সাংঘাতিক ব্যাপার যে। ব্যাপার আরো জটিল ব্যোমকেশ বাবু। কিরকম কমিশনার সাহেব? এই জাল অনেক দূর অব্দি বিস্তৃত। বিদেশ থেকে নাকি অস্ত্র পাচার হয়ে এখানে আসছে, আবার বিদেশে চালান হচ্ছে এদেশি পুরাতাত্ত্বিক নানান নিদর্শন। পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ নিয়মিত খোঁজ রাখছে ও তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো মাথার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিক থেকে ধরা পড়েছে, কিন্তু কেউই মুখ খোলেনি, বরং আত্মহত্যা করে নিয়েছে সায়ানাইড ক্যাপসুল খেয়ে। ব্যাপারটা তাহলে বেশ জটিল, কিন্তু এখানে আমার ভূমিকা ঠিক কি? এবার আসি আসল কথায়। হ্যাঁ বলুন স্যার। আমাদের সূত্র থেকে আমরা খবর পেয়েছি এই চক্রের মূল মাথা ফকির খানজামান এখন নাকি বাংলাতেই আছে। সর্বনাশ, বাংলাতে? সে এখন রয়েছে বাংলা সিকিম সীমান্ত অঞ্চলে, কিন্তু সে কোথায় তা জানা নেই এখন। পুলিশ অনেক তল্লাশি চালাচ্ছে, তবুও কোনো হদিশ নেই। এরই মধ্যে আবার আর একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? জঙ্গিদের সেলের কেউ একজন একটা রেডিও সিগন্যালে স্পেশাল ফোর্সের একজন অফিসারকে বার্তা দিয়েছে। রেডিও সিগন্যাল? হ্যাঁ, রেডিও সিগন্যাল, যে পোর্টেবল রেডিও ট্রান্সমিটারগুলো এখন পাওয়া যায় সেই জিনিসের মাধ্যমে। আমাদের এসব দিকে ওর ব্যবহার নেই সেভাবে, তবে বর্ডার অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকেই ওই যন্ত্রের ব্যবহার আছে। আচ্ছা বুঝলাম, তো কি সেই বার্তা? আজকে তো অক্টোবরের 22 তারিখ। বার্তাটা এসেছে গতকাল সকাল 10টায়। আমি আপনাকে মেসেজটা পড়ে শোনাচ্ছি। বি প্রিপেয়ার্ড কপস, প্ল্যানিং আ ব্লাস্ট অন নভেম্বর 5th। কমিশনারকে থামিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এক মিনিট, আপনাকে বাধা দিচ্ছি স্যার, কিন্তু কোনো জায়গায় কথা বলেনি ওরা? আরো একটা বাক্য আছে, তবে সেটা সাংকেতিক। হয়তো এটাই বিস্ফোরণ স্থলের হদিশ। আপনি বলতে থাকুন স্যার। A red name calls from one hill, a timeless hat from another. Both drown the mountains. Silence when footsteps gather together. One lives in daily chaos. One wakes louder on chosen days. Find the market where the crowd arrives before the sun finds the ways. বুঝলাম। দেখো, যেভাবেই হোক আমাদেরকে এই বিস্ফোরণ আটকাতে হবে। তাই কলকাতা পুলিশের সাহায্য চায় সিকিম সরকার। আমরাও সাহায্য করতে প্রস্তুত। আমাদের ব্যাকআপ ফোর্স হিসেবে প্রায় 100 জন পুলিশ আমরা ইতিমধ্যেই সিকিম সীমান্তে পাঠিয়েছি। আর স্পেশাল ইনভেস্টিগেশন দপ্তর থেকে থাকছেন অগ্নিশ্বর চৌধুরী নামের একজন অফিসার। আর এই অবস্থায় আপনাকে আমাদের সরকার ও পুলিশ দপ্তরের পক্ষ থেকে অনুরোধ, দয়া করে যদি আপনি আমাদের এই কেসে সাহায্য করেন তাহলে বাধিত হব। আরে আরে, আপনার এভাবে বলার দরকার নেই কমিশনার সাহেব। আমি দেশের একজন কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে অবশ্যই আপনাদের অনুরোধ রাখবো, কিন্তু কবে যেতে হবে সেখানে আমাকে? আগামীকাল সন্ধ্যেতে ট্রেন। আপনার সাথে থাকবেন অফিসার অগ্নিশ্বর চৌধুরী। আর চিন্তার কারণ নেই ব্যোমকেশ বাবু, অজিত বাবুকেও আমরা চিনি, ওনাকেও আপনার সাথেই পাঠাবো। আমরা ওনারও টিকিটের ব্যবস্থা করেছি। অনেক ধন্যবাদ স্যার, কিন্তু আমার বন্ধুটির টিকিটের দরকার পড়বে না। সেখানে নেই, সে তার পাবলিশার্সের দলের সঙ্গে বৃন্দাবন গেছে। গত পরশু ফিরবে প্রায় আরো দিন 15 পরে। আপনি কি আর কাউকে এই অপারেশনের সঙ্গে নিতে চান ব্যোমকেশ বাবু? না স্যার, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট করে লাভ নেই। আমরা দুজনেই ঠিক আছি। তথাস্তু, কোনো সমস্যা নেই। আপনি শুধু একবার আজকে বিকালের দিকে আমাদের হেডকোয়ার্টারে আসুন। যাবতীয় তথ্য কাগজপত্র সেখান থেকেই পাবেন। একটা ছোট মিটিং হবে।
আমি থাকবো, অগ্নিশ্বর বাবু থাকবেন, আপনি থাকবেন, আর দেশের বিদেশ মন্ত্রকের একজন সদস্য থাকবেন। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাহলে ডাকছি। টেলিফোনটা রেখে দিয়ে সোজা চলে গেল রান্নাঘরের দিকে। এই কি গো, কি হয়েছে? তোমাকে এতটা উত্তেজিত লাগছে কেন বলো তো? ব্যোমকেশ বৌঠানকে সবটা খুলে বলল। বৌঠানের মুখটা ভয়ে শুকনো হয়ে গেল। কিন্তু অবস্থা এমনই যে সেও ওকে বাধা দিতে পারবে না। জীবনের ঝুঁকি রয়েছে, কিন্তু কিছুই করার নেই। দেশের স্বার্থে ওকে যেতেই হবে। তবুও ব্যোমকেশ তাকে অভয় দেয় ও আশ্বাস দেয়। স্থির হলো আজকে রাতেই বৌঠান নিজের হাতে ওর ব্যাগপত্র গুছিয়ে দেবে। সব ঠিকঠাক থাকলে ব্যোমকেশ ফিরবে নভেম্বরের 7 তারিখ নাগাদ। শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন যে এই অভিযানে আমি অর্থাৎ অজিত বন্দ্যোপাধ্যায় আমার প্রাণপ্রিয় বন্ধুটির সঙ্গী হতে পারিনি। ব্যোমকেশ অভিযানে বেরোবার পূর্বরাত্রেই আমাকে টেলিগ্রামে সবটা জানায়। সে ঠিক করেছে বৌঠানকে সে তার দাদার বাড়িতে রেখে আসবে। আমাদের বাড়ির পাহারায় থাকবে পুঁটিরাম। আমার ফেরা নভেম্বরের 9 তারিখ। তাই পরিকল্পনা মতো ব্যোমকেশ বিকালে গেল পুলিশ হেডকোয়ার্টার্সে। সেখানে বৈঠকের পূর্বে তার এই যাত্রার বিশেষ সঙ্গী অগ্নিশ্বর বাবুর সঙ্গে পরিচয় হলো। লোকটির নামটা যতটা না গম্ভীর, মানুষটা ঠিক ততটাই রসিক ও সাহসী। হ্যালো ব্যোমকেশ বাবু, আপনার কত শত কীর্তির কথা যে অজিত বাবুর লেখায় পড়েছি তার ইয়ত্তা নেই। আমাদের প্রথম কোলাবোরেশন যে এমন একটা জীবন মরণের সুতোয় দাঁড়িয়ে হবে তা ভাবতেই কিরকম অবাক লাগছে মশাই। অগ্নিশ্বর বাবুর বয়স বছর 45 হবে, অর্থাৎ ভায়ার থেকে তিনি প্রায় বছর 8 বড়। আপনার মতো একজন অভিজ্ঞ অফিসারকে সঙ্গী হিসেবে পেয়ে আমিও অত্যন্ত খুশি অগ্নিশ্বরবাবু। আহ, অত বড় নামটা বারবার বলার কি দরকার বলো তো বাপু? শুধু অগ্নিদা বলে ডাকবে, ব্যাস, তাহলেই হবে। তবে তাই হোক অগ্নিদা, আপনি আমাকে শুধু ওই তুমি বলেই না হয় সম্বোধন করবেন, আমি তাতেই খুশি হব। এভাবেই এই অভিযানে পুলিশের 2 নায়কের মধ্যে আলাপচারিতা চলতে লাগলো। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্যোমকেশকে একটা রিভলভার ও তার উপযুক্ত 24টা গুলি এবং একটা কুঁকড়ি দেওয়া হলো, সাথে কেস সম্পর্কিত সব রকম তথ্য সংবলিত একটা ফাইল। বাড়ি ফিরে ব্যোমকেশ নিজের গোপন কিছু জিনিস গুছিয়ে নিল, আর সাথে নিতে ভুলল না তার নিজের রিভলভারটাও। পরের দিন সকালেই সে বৌঠানকে নিয়ে এলো তার দাদার বাড়ি। সে নিজে বাড়ি থেকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার জন্য বের হলো সকাল 4:30 নাগাদ। 7টাতে ট্রেন, দার্জিলিং মেল, সোজা শিলিগুড়ি নামাবে কাল ভোরে। স্টেশনে অগ্নিদা ওর জন্য অপেক্ষা করছিল। ট্রেন ছাড়ার পরে দুজনে কেসটাকে নিয়ে আলোচনা পর্যালোচনা চালাতে লাগলো। অগ্নিদা ব্যোমকেশকে বললেন, ব্যোমকেশ, তুমি কি ধাঁধাটার মানে কিছু উদ্ধার করতে পারছো? দিনটা তো না হয় সকলের কাছেই পরিষ্কার। ওই টেরোরিস্টের দল আগামী 5ই নভেম্বর কোথাও হামলা চালাতে চায়, কিন্তু কোন জায়গায় সে আক্রমণটা হবে তা নিয়ে ওরা যে ধাঁধাটা বর্ণনা করেছে সেটাই খুব আশ্চর্যের। তুমি ঠিকই বলেছো অগ্নিদা, আর এদের সাহস এত বেড়ে গেছে আর অহংকার তো এমন চরম সীমায় পৌঁছেছে যে ওরা সরাসরি আমাদের বাংলা আর পুলিশি দপ্তরগুলোর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মানে ওরা নিশ্চিত যে আমরা ওদের সন্ধান কখনো পাবো না। ঠিকই বলছো ভাই, চলো আগে ওই ধাঁধাটা নিয়ে একটু মাথা ঘামানো যাক। তাই হোক। কি যেন ছিল ওটা? ওই তো, রেড নেম কলস ফ্রম ওয়ান হিল, এ টাইমলেস হাত ফ্রম অ্যানাদার, বোথ ড্রন দ্য মাউন্টেন সাইলেন্স হোয়েন ফুটস্টেপস গ্যাদার টুগেদার। এটাই ছিল প্রথম বাক্য। অর্থাৎ এটা যে পাহাড়ের বুকে কোনো একটা জায়গা সেটা স্পষ্ট। এবার খুঁজে বার করতে হবে সেটা কোন জায়গা, কারণ জঙ্গিদের আক্রমণের স্থলগুলি সাধারণত একটু লোকবহুল জায়গায় কিন্তু হয়ে থাকে। কিন্তু ভাই, সেরকম জায়গা তো কালিম্পং, দার্জিলিং আর সিকিম মিলে অনেক রয়েছে। তাহলে এমন অদ্ভুত ধাঁধা পাঠিয়ে রসিকতা করার মানেটা কি? রসিকতা নয়, আমাদের কিছু একটা ভাবতে ভুল হচ্ছে হয়তো। তুমি পরের বাক্যটা পড়ো তো দাদা।
One lives in Delhi cause one wakes louder on chosen days. Find the market where the crowd arrives before the sun finds the ways. এই সংকেতে এই স্পষ্ট যে কোনো বড় বাজার বা ওই ধরনের এলাকার কথা বলা হচ্ছে এখানে। তার মানে এরপর আমাদের কাজ হবে কাল গন্তব্যে পৌঁছে পুলিশের কাছ থেকে জনবহুল এলাকার হদিশ চাওয়া, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমাদেরকে যেভাবেই হোক ওদের আটকাতে হবে, না হলে অনেকগুলো নিষ্পাপ প্রাণ মুহূর্তে শেষ হয়ে যাবে। এখানে কেস রিপোর্টে লালবাজার যা কিছু লিখেছে তা থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে এই জঙ্গিদের দল কিন্তু বেশ আধুনিক। ওরা রেডিও ট্রান্সমিটার ব্যবহার করে পুলিশ ও গোয়েন্দা বিভাগকে চ্যালেঞ্জ করেছে। ঠিক তাই, ওরা ধূর্ত আর সাংঘাতিক, কারো প্রাণের তোয়াক্কা ওরা করে না। সুতরাং আমাদের খুব সাবধানে স্টেপ নিতে হবে। আমাদের পরিচয় কি পুলিশের লোক হিসেবেই হবে? না, একদম নয় দাদা। আমরা পুলিশের লোক জানলে বিপদ বাড়বে, বই কমবে না। তাই আমরা দুজন নেহাতি পর্যটক। আমার নাম হবে অনিল আর তুমি হলে গিয়ে অমল। দুজন পর্যটক নেহাতি ভ্রমণে এসেছি। এই ছলেই আমাদের কিন্তু কাজ করতে হবে। তাহলে অপারেশন স্টার্ট। রাতে আর বিষয়টা নিয়ে ওদের বিশেষ কথা হলো না। খাওয়া দাওয়া শেষে অগ্নিশ্বরদা শুয়ে পড়লেন। ব্যোমকেশ ঘুমালো না। ও এখানে আসার আগে লাইব্রেরি থেকে দার্জিলিং আর সিকিম নিয়ে কটা বই এনেছে, সেগুলোই পড়তে লাগলো। ওর এটা বরাবরের স্বভাব। কোথাও নতুন জায়গায় কেস সলভে গেলে ও জায়গাটাকে আগে ভালো করে জেনে নিতে চায়। ওদের দুজনের সিটি লোয়ার বার্থে, ওই অংশের বাকি বার্থ খালি। ওদের কামরায় আর মাত্র একটি পর্যটকই আছে, তাকে ওরা কেউই ভালো করে দেখেনি। তার সিট শৌচালয়ের আগেই। বস্তুত তাকে নিয়ে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন বোধ করেনি তারা। তখন ঘড়িতে মাঝরাত। ব্যোমকেশও আলো নিভিয়েছে ঘুমাবে বলে। এমন সময় তার চোখ পড়ল একটা অদ্ভুত দৃশ্যর দিকে। ওই লোকটা, হ্যাঁ সেই তৃতীয় ব্যক্তিটি। ও যে জেগে আছে তখনও সেটাও বুঝতে পারেনি। ব্যোমকেশ অপেক্ষা করছে লোকটা কি করে তা দেখার জন্যে, কিন্তু লোকটা কিছুই করল না। শুধু মিনিট কয়েক ওদের দুজনকে ভালো করে দেখল, তারপর আবার নিজের সিটে ফিরে গেল। ব্যোমকেশের সন্দেহ হলো লোকটা কে, কিন্তু সে কিছুই করল না। তখন চুপচাপ মরার মতো ঘুমের ভান করে শুয়ে রইল। যদিও লোকটা আর এলো না সেই রাত্রে, কিন্তু সকালে উঠে 5টা নাগাদ ও দেখল লোকটা নেমে গিয়েছে। কোথায় যে নামলো তা জানা নেই। সে আর এই নিয়ে তেমন মাথা ঘামালো না। পাহাড়ি অঞ্চলের আঁকা বাঁকা পথে ট্রেন এগিয়ে চলেছে। ভোরের কুয়াশা এখনো পাহাড়ের ঢালে নরম চাদরের মতো লেগে আছে। হঠাৎ দূরের দিগন্তে সোনালি আলো ফুটে উঠতে শুরু করলো। সূর্য ধীরে ধীরে উঠছে। ট্রেনের জানালা দিয়ে দেখা যায় পাহাড়ের চূড়াগুলো সূর্যের প্রথম আলোয় যেন আগুনের রঙে রাঙা হয়ে উঠেছে। বাতাসে এক ধরনের শীতল সতেজতা, আর চারপাশে পাখিদের মৃদু ডাক। চলন্ত ট্রেনের তাল আর উদীয়মান সূর্যের আলো মিলে মিশে তৈরি করছে এক অপার্থিব শান্তি, যেন প্রকৃতি সেই মুহূর্তে নিজের দরজা খুলে দিয়েছে পথিকের জন্য। অগ্নিশ্বরদার ঘুম ভাঙল আরও আধ ঘন্টা বাদে। ওরা দুজন কফির কৌটো থেকে কফি বের করে ওদের সঙ্গে থাকা ছোট হিটারে জল চাপালো। এবার আর ঘন্টা দুয়েক, এর মধ্যেই ট্রেন ঢুকবে স্টেশনে। কথা আছে সেখানে একটি গাড়ি ওদের জন্য অপেক্ষা করবে। পুলিশের গাড়ি নয়, সাধারণ গাড়ি। সেটা করেই তারা প্রথমে যাবে দার্জিলিং, আর পরের প্ল্যান অফ অ্যাকশন ওখানেই ঠিক হবে। দাদা, স্টেশন এসে গেছে, চলুন, নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, নামা যাক ভাই। আগে স্টেশনের পাশে একটা ভালো দোকান দেখে গরম চা খেতে হবে, তাহলে গাটা কিরকম ম্যাজ ম্যাজ করছে। তা যা বলেছ, চলো সামনে এগোই।
ওই দোকানটায় দাঁড়াই, চল। ওই যে ওইটা, বেশ ভালো বলেই মনে হচ্ছে। ওরা দুজন হাঁটা লাগালো চায়ের দোকানটার দিকে। ভাই 2 কাপ চা, বেশ কড়া করে আদা দিয়ে চা করো তো। ওরা বেঞ্চটায় বসলো। আরও কয়েকজন ওখানে আগে থেকেই রয়েছে। তাদের মধ্যে 2-1 জনকে দেখে বোঝা যায় তারা নিছক পর্যটক, কিন্তু আর 2-3 জন স্থানীয় লোক। ব্যোমকেশ চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎ তার কানে এলো কয়েকটা কথা। क्या रे मधु भाई, খবর कुछ শুনেছো নাকি? কালকে উত্তর দার্জিলিং মেলের পাশে একটা বোম ফাটিয়ে গেছে যে। এইটুকু শুনেই ব্যোমকেশ অগ্নিদার দিকে মুখ ফেরালো। ওনার কানও সজাগ। এই যে ভাইয়া, কি হয়েছে গো? কোথায় বোমা ফেটেছে? হ্যাঁ গো বাবু, কাল অনেক রাতে বোমা ফেটেছে মেলের কাছে। ওই জায়গাটায় বেশি কেউ ছিল না, उसी के लिए ज्यादा कोई মরে নাই। ওই 2 জন পুলিশের আদমি টহল দিচ্ছিল, ওরাই মরেছে। তুমি কি করে খবর পেলে? আমার ভাই রঘু ওখানেই থাকে। সে আজ ভোরে আমারে টেলিফোন করলো, সেই বললো সব। কথাগুলো শুনে ওদের দুজনেরই মুখ গম্ভীর হয়ে গেল। আসতে না আসতেই দুঃসংবাদ। আর সময় নষ্ট করা ঠিক হবে না ব্যোমকেশ ভাই, চলো গাড়িটা খুঁজে তাতে করে রওনা দেওয়া যাক। ঠিক বলেছ, চলো এগোই। গাড়িটা খুঁজে পেতে সমস্যা হলো না। ড্রাইভারের নাম পবন মাহাতো, উড়িয়া, তবে বাংলা ভালোই বোঝে। সে জানে ওরা কারা আর কেন আসছে। ও পুলিশেরই ড্রাইভার, শুধু গাড়িটা সাধারণ ভাড়া করা গাড়ি। কথা বলে জানা গেল ও এই বিস্ফোরণ নিয়ে জানে না কিছুই। গাড়ি এগোতে লাগলো। 8টায় গাড়ি স্টার্ট হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে গাড়ি উঠতে শুরু করতেই পাহাড়ি রাস্তার স্বভাবসুলভ নীরব সৌন্দর্য চোখে পড়ে। 2 ধারের ঘন সবুজে ছাওয়া বনানী হঠাৎ হঠাৎ ফাঁকা করে দেওয়ায় দূরের নীলচে পাহাড়গুলো দেখা যায়। রাস্তা আঁকা বাঁকা, একদিকে গভীর খাদ, অন্যদিকে সুউচ্চ ঢাল, যার গায়ে লেগে থাকা মেঘ যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। মাঝে মধ্যে ছোট জলধারার কলকল শব্দ ভেসে আসে, আর চায়ের বাগানগুলোর সারি সাজানো সবুজ ঢেউয়ের মতো এগিয়ে চলে অনেক দূর পর্যন্ত। পাহাড়ি ঠান্ডা হাওয়া কাঁচের জানালায় আঘাত করে সতেজ অনুভূতি এনে দেয়। পথের ধারে ছড়িয়ে থাকা ছোট ছোট দোকানে গরম চায়ের গন্ধ যেন পথিককে থামতে ডাক দেয়। দূরে টয় ট্রেনের হুইসেল ভেসে আসে, পাহাড়ি নীরবতাকে আরও মনোরম করে তোলে। পুরো পরিবেশটা এক শান্ত মায়াময় স্বপ্নে ভরা যাত্রার অনুভূতি এনে দেয়। কিন্তু গাড়ির যাত্রীদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। ওদের মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। হঠাৎ দেখা গেল একটা জটলা, জনাকুড়ি লোকের ভিড়। ওদের আগের কয়েকটা গাড়িও দাঁড়িয়ে গিয়েছে। কি হলো আবার? কি হলো বলো তো ভাই ব্যোমকেশ? কিছু একটা ঘোরালো ব্যাপার বলেই মনে হচ্ছে। এই যে পবন, একবার গিয়ে দেখো তো কি হয়েছে। ড্রাইভার পবন মাহাতো সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে সেই ঘটনাস্থলের দিকে অগ্রসর হলো। ব্যোমকেশের মনে তখন দানা বাঁধছে সন্দেহের অন্ধকার। ঠিক তখনই একটা অবাঙালি লোক ওদের গাড়ির কাছে এসে দাঁড়ালো। বলল, भैया जी गाड़ी घुमा लीजिए, आगे रास्ता बंद है। কি হয়েছে বলুন তো? আপনারা বুঝি বাঙালি আদমি আছেন? হ্যাঁ, আপনি? আমি বাঙালি নই দাদা ভাইরা, আমার দেশ গুজরাট, ধর্মেন্দ্র আগরওয়াল। নমস্কার আগরওয়ালজি, আপনি তো বেশ ভালো বাংলা বলেন দেখছি। তা ওই একটু একটু পারি বটে। আজ 15 সাল এখানেই আছি, বাংলা তো জানতেই হবে দাদা। তা আপনাদের নাম দাম কি আছে বাবুরা? আমি অনিল চৌধুরী, আর উনি আমার দাদা অমল রায়। বাবা, তা এখানে কি ঘুরতে নাকি? হ্যাঁ আগরওয়ালজি, দার্জিলিং, কালিম্পং, সিকিম একটু ঘুরে প্রকৃতির বুকে আর সময় কাটানো আর কি। বাবা, বেশ বেশ বেশ। অগ্নিশ্বরদার এই খেজুরে আলাপ ভালো লাগছিল না।
তাই তিনি এবার মাঝখানেই কথা বললেন। আচ্ছা, ওই জায়গাটায় হয়েছেটা কি? ওহো, দেখেন দেখেন দেখেন, আপনাদের আসল জবাবটাই তো দিতে ভুলিয়ে গিয়েছি। ওখানে একটা লাশ মিলেছে, পাহাড় থেকে লাফ মেরে আত্মহত্যা করিয়েছে। এসব এখানে আকচার হয় বাবুরা, পুলিশ এসেছে, ওসব ওরাই খুঁজছে। বলেন কি, ব্যাপার যে সাংঘাতিক। না না, সেরম কিছু নয়, এ তো এখানকার রোজকার অনিল বাবু। আপনি কি এখানেই কোথাও থাকেন নাকি? আমার ঘর কিছুটা দূরে, এখানে আমার নার্সারি আছে, ওখানেই যাচ্ছিলাম। আমার বাড়ি মেলের থেকে প্রায় আধ ঘন্টা হবে, কিন্তু নার্সারিটা মেলের কাছেই। এখন গাড়ি ঘুরিয়ে ওখানেই যাব, আপনারা চলেন না, ওখান দিয়েই তো মেল। আমাদের হোটেলে না হয় উঠবেন। না দাদা, আমাদের হোটেল বুক করা আছে, আপনার নার্সারি না হয় একদিন ঘুরে আসা যাবে। চলো ব্যোমকেশ, একবার ওখানটা দেখে আসি। ততক্ষণে ধর্মেন্দ্রজি চলে গিয়েছেন। ব্যোমকেশ আর অগ্নিশ্বরদা নেমে দাঁড়ালেন, হেঁটে এগিয়ে গেলেন সেই জটলার দিকে। অগ্নিদার চোখে পড়ল আগরওয়ালজির নিজের গাড়ি থেকে ওদের দিকেই তাকিয়ে আছেন। হয়তো পুলিশের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছি দেখে অবাক হচ্ছেন। মিনিট দুয়েক হেঁটেই লাশের কাছে পৌঁছল ওরা। এই যে ব্যোমকেশ, অফিসারের কাঁকি উর্দিতে কি নাম লেখা আছে দেখছো? বিষয়টা আমার চোখ এড়ায়নি। ওনার নাম ইমরান হোসেন। এনার সঙ্গেই আমাদের দেখা করতে হতো দার্জিলিং পৌঁছে। লালবাজার থেকে তো তেমনটাই বলা হয়েছে। উনি আমাদের প্রাথমিক তদন্তে সাহায্য করবেন। চলো, ওকে ডাকি আমরা। না দাদা, চলো একটু অপেক্ষা করি, লাশটা দেখি, ভালো করে পর্যবেক্ষণ দরকার। আর অফিসার যেন কাকে কি একটা নিয়ে ধমকাচ্ছেন ওদিকে। ব্যোমকেশ ও অগ্নিশ্বরদা লাশটা ভালো করে নিরীক্ষণ করতে লাগলো। ভিকটিম একজন পুরুষ, বয়স 50-এর ঘরে, মাথা ফেটে গিয়েছে, কাঁচা রক্ত তখনও গড়াচ্ছে, হাতেও নানা জায়গায় ক্ষত, সম্ভবত অনেক উঁচু থেকে গড়িয়ে পড়েছেন। অগ্নিদা লাশ দেখতে দেখতে যেই না একবার হাত দিতে যাবেন পেটের কাছে, অমনি একটা জোরালো গলায় হুঙ্কার শোনা গেল। এই এই কে কে আপনি? করছেন কি এখানে? আর আপনার সাথে উনি কে? লাশে হাত দিচ্ছেন কেন? কি চাই? ইমরান বাবুর দাবড়ানি খেয়ে অগ্নিদা থমকে গেলেন একটু। ব্যোমকেশ শান্ত, নির্বিকার অথচ গম্ভীর। সে ইশারায় ইন্সপেক্টর হোসেনকে একদিকে আলাদা করে ডাকল আর বলল, ইমরান হোসেন তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি একজন সত্যান্বেষী, আর উনি পুলিশ অফিসার অগ্নিশ্বর চৌধুরী। আমরা লালবাজারের স্পেশাল ডিপার্টমেন্ট থেকে আসছি। হয়তো আর একটু বাদেই আপনার সঙ্গে আমাদের দেখা হতো, কিন্তু যাই হোক, এখন সেটা একটা অবাঞ্ছিত পরিস্থিতিতে হচ্ছে। আরে আগে বলবেন তো মশাই, আপনি সেই বিখ্যাত ব্যোমকেশ বক্সী। যাক, আর চিন্তা নেই, পাহাড়ের রানীর বিপদ এবার কাটবে তাহলে। ইন্সপেক্টর হোসেন, এখন এসব না হয় থাক, এখানে ঘটনাটা কি হয়েছে সেটাই বলুন। ব্যাপার সেরকম কিছু নয় ব্যোমকেশ বাবু। এই লোকটা পাহাড় থেকে লাফ মেরে আত্মহত্যা করেছে, এটা পাহাড়ে প্রায়ই হয়ে থাকে। আপনি কাকে ধমকাচ্ছিলেন দেখলাম যে? ওহ, ওই ছোকরাটা, ওর নাম রাহুল শেরপা। লাশের হাত থেকে সোনার চেন খুলে নিচ্ছিল, তখন ধরা পড়েছে। তাই এখন ছাড়া পেতে ধানাই পানাই। আপনারা এখানে অপেক্ষা করুন, আমি লাশ চালান দেওয়ার পর ব্যবস্থা করে আসি। দাঁড়ান হোসেন সাহেব, এটা আত্মহত্যা নয়, খুন। হোয়াট? মার্ডার? কিন্তু আপনি বুঝছেন কি করে? একটু ভালো করে লক্ষ্য করলে আপনিও টের পেতেন হোসেন সাহেব। লাশের পেটের কাছটা দেখুন, কেমন রক্তাক্ত হয়ে আছে, সম্ভবত ছুরির আঘাত। আর আঘাত হানার পর লাশকে জামা পরানোর চেষ্টা হয়েছে, অর্থাৎ অন্যত্র খুন করে এখানে ধাক্কা দিয়ে ফেলে গেছে আসামি। ব্যোমকেশের কথা শুনে ইমরান হোসেনেরও চোখ কপালে উঠল। তিনি পুলিশ অফিসার, কিন্তু এটা লক্ষ্য করলেন না কেন? আপনাকে নিয়ে যা শুনেছিলাম তা প্রকৃতই সত্য ব্যোমকেশ বাবু। হ্যাটস অফ ইওর অবজারভেশন অ্যান্ড ডেডিকেশন পাওয়ার। আমি এখনই লাশ পোস্টমর্টমে দিচ্ছি। দাঁড়ান, লাশের পকেট ঘেটে দেখেছেন? না, এখনো দেখা হয়নি। দাঁড়াও, আমি দেখছি। এই বলে উনি হাঁটু গেড়ে বসে উনি লাশের পকেটে সন্তর্পণে নিজের হাতটা চালান করে হাতড়াতে লাগলেন। একটা মানি ব্যাগ বেরোলো, সেটায় ছিল প্রায় 300 টাকা।
আর কিছু কয়েন। সঙ্গে পাওয়া গেল একটা নেম কার্ড, জয়চাঁদ রায়, পেশায় ব্যারিস্টার। আর শেষে বেরোলো একটা সাদা প্যাড পেপার, তাতে অর্ডার লেখা রুম নাম্বার 28-এর জন্য 2টো রুমালি রুটি আর কষা মাংস। আর ওইগুলোর দাম ছাড়া কাগজে আর কিছুর উল্লেখ নেই। হোসেন সাহেব, এখানকার হোটেলগুলোতে অবিলম্বে খোঁজ পাঠানোর ব্যবস্থা করুন, লোকটার ছবি আর পরিচয় দিয়ে। কোনো খবর পেলে আমায় জানাবেন। আমরা মাউন্টেন ভিউ রিসর্টে উঠেছি। ব্যোমকেশ, তোমার কি মনে হচ্ছে না যে তুমি মূল বিষয় থেকে সরে যাচ্ছ? আমি একজন সত্যান্বেষী অগ্নিদা, আসল সত্যি জানাই আমার কাজ। একটা অন্য কাজে আমরা এখানে এসেছি ভাই, সেটা বেশি গুরুত্বপূর্ণ নয় কি? যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অগ্নিদা আর উত্তর দিল না। বোঝা গেল সে বিরক্ত হচ্ছে। ইতিমধ্যে হোসেন সাহেব লাশ গাড়িতে তুলে পোস্টমর্টমে পাঠাতে উদ্যত হয়েছেন। তখন হঠাৎ একটা বছর 20-র যুবতী মেয়ে ব্যোমকেশের পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল। আমার বাবাকে বাঁচান সাহেব, বাবার ভুল হয়ে গেছে, ও আর এই কাজ কোনো দিন করবে না। এই এই কি হলো? এমা এমা এমা, তুমি পা ধরছো কেন? আগে ওঠো ওঠো, উঠে দাঁড়াও, তারপর সব শুনছি। হ্যাঁ। একইভাবে কাঁদতে কাঁদতে মেয়েটা উঠে দাঁড়ালো, বলল, বাবার ব্যবসা কদিন ভালো যাচ্ছে না দাদা ভাই, পয়সার টান বাড়িতে। আমি আর বাবা থাকি, তাও হাত পেটা। তাই লোভে পড়ে ওইটা চুরি করতে চেয়েছিল বাবা। এ গলতি আর সে কোনো দিন করবে না গো দাদা বাবুরা। সে না হয় হলো, কিন্তু তুমি আমায় বলছো কেন এই কথা? আপনি বললে বড় বাবু ঠিক শুনবেন গো দাদা। একবার তো বলেন না, আমার বাবাটাকে ছেড়ে দেবার লাগে একটি বার বলেন। ব্যোমকেশ একটু চিন্তা করলো, তারপর বলল, ঠিক আছে, আমি বলছি, কিন্তু তার বদলে তোমার বাবাকে আমাদের কিন্তু একটু সাহায্য করতে হবে। রাজি তো? হ্যাঁ দাদা, রাজি আছি, আপনি শুধু আমার বাবাকে ফিরায় দেন। তখন হোসেন সাহেবের তোড়জোড় প্রায় শেষ। ব্যোমকেশের এক কথায় উনি রাহুলকে ছেড়ে দিলেন, আর মাথা ঘামালেন না। রাহুল শেরপার বয়স 45-এর কাছাকাছি। সে ব্যোমকেশকে চোখে জল নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চাইতে এলে ব্যোমকেশ ওকে মাউন্টেন ভিউ হোটেলে দেখা করতে বলে বিকালে। ব্যোমকেশদের গাড়ি আবার যাত্রা শুরু করলো। মাত্র মিনিট 20-র মধ্যেই ওরা হোটেলে পৌঁছলো। এখন বিশ্রাম চাই, বিকেলে উঠে বাকি কাজ হবে। রাত্রের ট্রেন জার্নির ধকল নিরাময় করতে এখন সুনিদ্রার দরকার। বিকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে ওরা সবে বেরোবার তোড়জোড় করছে, এমন সময় ওদের হোটেলের বাইরে এসে উপস্থিত হলো রাহুল শেরপা। সে আগেই ব্যোমকেশকে দেখে গদগদ কণ্ঠে বলল, স্যার, আপনি আমারে বাঁচাইছেন স্যার। আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি জানে না স্যার। ঠিক আছে রাহুল শেরপা, তবে এমন কাজ আর কখনো করো না কিন্তু। যাকে আমার কথা শোনো তো দেখি। বলেন স্যার, কি দরকার বলেন। তোমাকে একটা কাজ দেবো আমি, আমাকে সেটাই সাহায্য করবে তো? আপনি আমার রক্ষক সাহেব, আপ যা বলবেন আমি করতে রাজি আছি সাহেব। কালকে এখানে একটা বিস্ফোরণ হয়েছে, তা তুমি জানো? হ্যাঁ সাহেব, শুনেছি 2জন পুলিশ মরেছে। এই বিস্ফোরণ কারা করিয়েছে জানো? না সাহেব, আমরা গরিব মানুষ আছি, ওসব জানবো কেমন করে। তা বেশ, কিন্তু এবার তোমার কাজটা শোনো। এই এলাকায়, অর্থাৎ ম্যাল আর তার আশেপাশের এলাকাগুলোতে তুমি কি সবাইকে চেনো? হ্যাঁ সাহেব, তা চিনি। আজ প্রায় 25 সাল এখানে আছি, সব অলিগুলি জানি। বাহ, এটাই আমার দরকার ছিল। তোমাকে এই এলাকায় নজর রাখতে হবে। সব কিছু ভালো করে শোনো, কোনো কিছু যদি অস্বাভাবিক দেখো তখনই আমায় জানাবে, বুঝলে? কিন্তু আমার যে দোকান আছে সাহেব। রাহুল শেরপা একটু দ্বিধায় পড়ল। এদিকে অগ্নিশ্বরদা কিছুই বুঝতে পারছেন না যে ব্যোমকেশ কি করতে চাইছে। তিনি অধৈর্য হয়ে বললেন, এই তোমার মতলবটা কি বলো তো ভাই? দেখোই না কি হয়। আমি জানি তুমি হয়তো আমার কাজের ধরনের সঙ্গে পরিচিত নও, কিন্তু আমার কাজ আমি এই পথেই চালাবো। আশা করি এবারেও তাতে ফল হবে। একটু ধৈর্য ধরো। ঠিক আছে, তবে তাই। এক টিম থেকে তো আর পৃথক কাজ হয় না। তবে হ্যাঁ, একটু নজর রেখো যাতে
আমরা আমাদের ভাবনার কেন্দ্র থেকে বিচ্যুত না হই। মাথায় থাকবে। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে রাহুল শেরপা ব্যোমকেশের প্রস্তাবে রাজি হলো। সঙ্গে সঙ্গে ব্যোমকেশ ওকে 200 টাকা হাতে গুঁজে দিল। রাহুল শেরপা মহা খুশি। ওরা দুজন এবার রওনা দিল থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছাতেই ওরা দেখল বড়বাবু মানে ইমরান বাবু নেই। তিনি কোথায় গিয়েছেন তা বাকি স্টাফরা ঠিকমতো জানে না। প্রায় আধ ঘন্টা পরে হুসেন সাহেব ফিরলেন, হাতে এক গোছা কাগজ। আরে ব্যোমকেশ বাবু, আপনারা এখানে? যাক, ভালোই হলো। আমি হয়তো আপনাদের কাছে যেতাম। কেন, কোনো বিশেষ খবর? পোস্টমর্টম রিপোর্ট এসেছে? আপনি ঠিকই ধরেছেন ব্যোমকেশ বাবু, রিপোর্ট এসেছে। কিন্তু যা এসেছে তা দেখে গাওয়া শিউরে উঠেছে আমার। হোসেন সাহেব, একটু খুলে বলুন বিষয়টা। লোকটার 2টো কিডনি চুরি করা হয়েছে, সাথে চোখের কর্নিয়া আর লিভার। ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না মশাই। অর্গান ট্রাফিকিং। আমিও তো ধরতে পারছি না, কিন্তু আমার নিজের উপর একটু রাগও হচ্ছে। আসলে এরকম আরো 3-4টে লাশ পাওয়া গিয়েছিল শেষ 2 মাসের মধ্যে। সেগুলো নেহাত আত্মহত্যা ভেবে আমি আর পোস্টমর্টম করাইনি। আমার সন্দেহ যে ওইগুলো হয়তো এরকমই কোনো কেস ছিল। সে কি, পোস্টমর্টম করেননি? আমাদের কলকাতা পুলিশ তো যে কোনো আনন্যাচারাল ডেথেই তদন্ত, পোস্টমর্টম এগুলো করায়। আই এম এক্সট্রিমলি সরি, আমারই গলতি হয়েছে এখানে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবা এখন বৃথা হোসেন সাহেব। তার চেয়ে বরং এখনকার ঘটনায় মূল মনোযোগ স্থির করা যাক। ঠিক তাই, সেটাতেই ভালো হবে। আমি যে বিষয়গুলো খোঁজ নিতে বলেছিলাম সেগুলো কি কিছু জানা গেছে? হ্যাঁ, তবে সেগুলো খুব একটা ফলপ্রসূ নয়। একটু বিস্তারে বললে ভালো হয়। আসলে এই ম্যাল অঞ্চলে কিংবা তার সংলগ্ন প্রায় 2 কিমি ব্যাসার্ধর অঞ্চল মিলিয়ে মোট 45টা হোটেল বা থাকার জায়গা, কিন্তু তার মধ্যে 8টা জায়গাতেই রুম নম্বর 28 আছে। তবে কোনো হোটেলে জয়চাঁদ রায় বলে কেউ গত কয়েক সপ্তাহের মধ্যে আসেনি। আর এমনকি একটা হোটেল, কি যেন নাম, ওই হিল টপ সেরেনিটি, ওখানে তো শেষ 2-3 দিনের মধ্যে কোনো বুকিংই নেই। ব্যোমকেশ গম্ভীর হয়ে গেল। ও বুঝতে পারছে কিছু একটা অসামঞ্জস্য রয়েছে, কিন্তু সেটা ঠিক কি তাও ধরতে পারছে না। কিছুক্ষণ চুপ হয়ে থেকে ব্যোমকেশ বলল, আচ্ছা হোসেন সাহেব, ভালো কথা, যে ধাঁধাটা আপনি পেয়েছেন জঙ্গি দলটার কাছ থেকে, সেটার কোনো সমাধান হয়েছে? না ব্যোমকেশ বাবু, নো ক্লু। তবে একটা কোনো বাজার জাতীয় বড় জায়গা শিওর সে ব্যাপারে। আমারও তাই ধারণা। আমাকে দার্জিলিং আর সিকিমের কিছু বড় বাজারের নাম আর ঠিকানা জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না, এখনই দিচ্ছি। একজন সাব ইন্সপেক্টরকে ডেকে হোসেন সাহেব তালিকা প্রস্তুত করলেন। ব্যোমকেশ সেটা নিয়ে নিল, তারপর বলল, এখন আমরা চলি হোসেন সাহেব, আবারও আসবো প্রয়োজনে। এটা নিয়ে কিন্তু ভাবা দরকার, আর আপনিও অন্য কোনো খবর পেলে কিন্তু জানাবেন। আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ওই 3 রাত মাথা খাটাচ্ছে স্যার জঙ্গিদের সোর্সটা বের করতে। তবে এখনো নো ক্লু। তবে ট্রান্সমিটারের সিগন্যাল ধরা যাচ্ছে না, মনে হয় ওরা দামি বিদেশি ট্রান্সমিটার ব্যবহার করে। আপনারাও চেষ্টা চালিয়ে যান, আমরাও দেখছি। কেউই হার মানব না, এটা ন্যাশনাল ডিউটি। এই বলে থানা থেকে বেরিয়ে প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে ওরা বাড়ি ফিরল। এরপর থেকে 3-4টে দিন কোনো বিশেষ ঘটনা ঘটল না। ব্যোমকেশ আর অগ্নিদা নিরন্তর মাথা খাটাচ্ছে হামলার জায়গাটা বের করতে। এর মধ্যে রাহুল শেরপাও আর আসেনি। নতুন কোনো খবর নেই হয়তো। ইতিমধ্যে ব্যোমকেশ খবর নিয়েছে সেই বিস্ফোরণটার ব্যাপারে। ওই বিস্ফোরণ যেটা ঘটেছিল ওরা যেদিন এলো সেদিন সকালে। পুলিশ বুঝেছে ওটা RDX দিয়ে ঘটানো হয়েছে। জঙ্গিদের দলটা যে মারাত্মক আর নৃশংস তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা পরের মারাত্মক পরিকল্পনাটা কোথায় তৈরি করছে তা জানা নেই।
ভাই ব্যোমকেশ, আজকে তো 28 তারিখ হয়ে গেল, কিন্তু আমরা তো কিছুই কিনারা করতে পারছি না। এখনো তো মাথায় কিছু আসছে না দাদা, অপেক্ষা ছাড়া গতি নেই। আচ্ছা, পুলিশকে যদি সর্বত্র চিরুনি তল্লাশি করতে বলা হয়, তাতে লাভ নেই, খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো ব্যাপার। তাহলে এখন উপায় কি? শুধু মাথা খাটানো, আর কিছুই না। ও হ্যাঁ, রাহুল শেরপা কিছু খবর এনে দেয় কিনা তাতেও চোখ রাখা দরকার। ঠিক। দার্জিলিং পাহাড়ের ঠান্ডা আবহাওয়া এমনই এক অনুভূতি এনে দেয় যা প্রথম মুহূর্তেই মনকে থমকে যেতে বাধ্য করে। শহর থেকে পাহাড়ের দিকে উঠতে উঠতে বাতাস বদলে যায়, আর সেই পরিবর্তনের মাঝেই পাওয়া যায় এক আশ্চর্য সতেজতা। পাহাড়ের রাস্তায় গাড়ির জানালা খুললে যে ঠান্ডা হাওয়া মুখে লাগে তা যেন মনকে নতুন করে জাগিয়ে তোলে। দার্জিলিংয়ের সকাল বিশেষভাবে মনোরম। ভোরের নরম আলো যখন ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় পড়ে, দূরে কাঞ্চনজঙ্ঘা সোনালি আভায় আলোকিত হয়ে ওঠে, সেই দৃশ্য একবার দেখলে মনে গেঁথে থাকে অনেক দিন। পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা চা বাগান দার্জিলিংয়ের পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। সবুজ গাছের মধ্য দিয়ে হাওয়া বয়ে গেলে যে হালকা গন্ধ ভেসে আসে তা ঠান্ডা পরিবেশের সঙ্গে মিশে এক অপূর্ব শান্তি সৃষ্টি করে। দিনের বেলায় কখনো সূর্য উঁকি দেয়, আবার হঠাৎই ঘন মেঘ নেমে এসে পুরো পাহাড় ঢেকে দেয়। এই আলো ছায়ার খেলা দার্জিলিংকে করে তোলে এক রহস্যময় অথচ আকর্ষণীয় জায়গা। যখন বিকেলে কুয়াশা ধীরে ধীরে রাস্তায় নেমে আসে, তখন শহর যেন নরম সাদা চাদরে ঢেকে যায়। হাঁটতে থাকা মানুষজনকে দেখলে মনে হয় তারা কোনো কবিতার দৃশ্যের অংশ। ঠান্ডা আবহাওয়ার সঙ্গে পাহাড়ি ক্যাফেগুলোর উষ্ণতা বেশ মানিয়ে যায়। হাতে গরম কাপ, সামনে কুয়াশায় ভেজা রাস্তা, আর দূরে পাহাড়ের নীরবতা। এই অনুভূতির তুলনা হয় না। সন্ধ্যা নামলে দার্জিলিংয়ের নীরবতা আরও গভীর হয়, কিন্তু তার মধ্যেও আছে এক অদ্ভুত প্রশান্তি। রাতের আঁধারে পাহাড়ের আলো দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশে ছড়িয়ে থাকা তারার মতো ঝিলমিল করছে। দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়া তাই শুধু প্রকৃতির বৈশিষ্ট্যই নয়, এটি এমন এক অনুভূতি যা মানুষের মনকে কোমল, শান্ত ও প্রফুল্ল করে তোলে। আজ 29 তারিখ। ব্যোমকেশ সকালে 1 কাপ গরম কফি নিয়ে একটা বই পড়ছিল। হঠাৎ তার চোখ আটকে গেল বইয়ের একটা পাতায়। অগ্নিদা এইদিকে এসো, এই দেখো, মনে হচ্ছে একটা ক্লু পেয়েছি, তাড়াতাড়ি। কি বলছো? এখানে বসে বসে ক্লু? তাও আবার বই দেখে? হ্যাঁ হ্যাঁ, এই বই থেকেই পেয়েছি, দারুণ ক্লু। এই দেখো। কই কই দেখাও। এই দেখো, এখানে ডান দিকের পাতার শেষে, ওই যে 3য় লাইন শেষ থেকে, ওই দেখো। অগ্নিদা লাইনটা পড়লেন। তাতে লেখা, ঐতিহ্যশালী এমজি রোড বাজারের আদি নাম লাল বাজার। এটা রয়েছে গ্যাংটকে। হ্যাঁ, কিন্তু কি হবে এটা জেনে? দাদা বুঝলে না, দাদার শুরুতে বলা ছিল রেড শব্দটা, তার মানে ওরা লাল বাজার বোঝাতে চাইছে। এই বলে ব্যোমকেশ বইয়ের বাকি লেখাটা পড়তে শুরু করলো। গ্যাংটকের জনবহুল লালবাজার শহরের প্রাণকেন্দ্র, রং ও শব্দ, গন্ধ আর মানুষের ভিড়ে ভরপুর এক জীবন্ত বাজার। সকাল হতেই এখানে শুরু হয় ব্যস্ততা। পাহাড়ি রোদ নেমে আসার সঙ্গে সঙ্গে দোকানগুলো খুলতে থাকে, আর বিভিন্ন দিক থেকে মানুষজন ভিড় জমায়। কেউ যাচ্ছে কাজে, কেউ আবার বাজার করতে এসেছে। লালবাজারের রাস্তাগুলো সরু হলেও যেন সবসময় শক্তিতে ভরা। এখানে স্থানীয় সবজির দোকান, তাজা ফল, পাহাড়ি মশলার প্যাকেট, তিব্বতী শুকনো খাবার, নোনতা চিজ, ঘরে বানানো আচার সবই মেলে। দোকানিরা হাসি মুখে ডাকে, দাম বলেন, আর পর্যটকদের সঙ্গে কথা বলে পরিবেশকে আরও আনন্দময় করে তোলে। বাজারের গভীরে যেতে যেতে শোনা যায় দর কষাকষির শব্দ, আবার কোথাও কোনো দোকানে বাজছে নরম সিকিমিজ বা নেপালি গান। লালবাজারের একটি বিশেষ আকর্ষণ হলো এখানে পাওয়া যায় স্থানীয়দের দৈনন্দিন জীবনের ছোঁয়া। তাদের পোশাক, খাবার, ভাষা, ব্যবহার সবই যেন পাহাড়ি সংস্কৃতির বাস্তব ছবি তুলে ধরে।
অনেক দোকানে মেলে মোমো, থুকপা, ফ্রাইড রাইসের মতো গরম খাবার, যা ঠান্ডা পাহাড়ি আবহাওয়ার সঙ্গে একদম মানানসই। খাবারের গন্ধ বাতাসে মিশে সবার মন আরও প্রফুল্ল করে। বিকেলের দিকে ভিড় বাড়ে আরও বেশি। স্কুল শেষে ছাত্রছাত্রী, অফিসের মানুষ, পর্যটক সবাই একসঙ্গে মিলে বাজারটাকে আরও জীবন্ত করে তোলে। আলো জ্বলে উঠলে লালবাজার যেন আরও রঙিন হয়ে ওঠে। চকচক করা দোকান, আলোয় আলোকিত ফলের স্টল, আর মানুষের হাসির শব্দে ভরে যায় পুরো এলাকা। সত্যি বলতে গ্যাংটকের লালবাজার শুধু একটি বাজার নয়, এটি শহরের হৃদস্পন্দন। এখানে এসে বোঝা যায় পাহাড়ি মানুষের সহজ সরল জীবনযাপন, তাদের হাসি, তাদের ব্যস্ততা আর তাদের সংস্কৃতির উষ্ণতা। অর্থাৎ বুঝতে পারছো দাদা, জায়গাটা একটা বিস্ফোরণ ঘটানোর জন্য ওই জঙ্গিদের কাছে কতটা উপযুক্ত। সাংঘাতিক ব্যাপার। তাহলে তো ওখানে খোঁজ খবর চালাতে হয়। আমি আর একটু ভেবে নিয়ে হোসেন সাহেবকে ফোন করছি, ওনাকে নির্দেশগুলো দেব। বেলা প্রায় 10:30। ব্যোমকেশ টেলিফোন করল ইমরান হোসেন সাহেবকে। তাকে সব কথা বলল। ঠিক আছে ব্যোমকেশ বাবু, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি কালকে গ্যাংটকে ফোর্স পাঠাচ্ছি। আপনার কথা মতন আমি 5টা ফোর্স 5 জায়গায় পাঠাবো। প্রতিটা দলে থাকবে 6 জন করে লোক। একজন করে লোক এসআই, আরেকজন করে ইন্টেলিজেন্সের লোক থাকবে, সাথে থাকবে একজন করে বোম স্কোয়াডের লোক। আমি এখনই পরিকল্পনা করছি। সত্যি ধন্য আপনার জ্ঞান মশাই। ঠিক আছে হোসেন সাহেব, কোনো নতুন খবর পেলে আমাকে জানাবেন। আমি এদিকের পরিস্থিতি দেখছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে অগ্নিদা আর ব্যোমকেশ একটু ঘুরতে বেরোলো। জায়গাটার শোভাটা উপভোগ করা দরকার। দার্জিলিংয়ের বিকেল যেন এক শান্ত স্নিগ্ধ কবিতা। পাহাড়ের ঢালে যখন সূর্যের নরম আলো পড়তে থাকে, তখন চা বাগানের সবুজ পাতা সোনালি আভায় জ্বলে ওঠে। হালকা ঠান্ডা হাওয়া মুখে লাগে, আর দূর পাহাড়ে ধীরে ধীরে নামতে থাকে কুয়াশা। শহরের রাস্তায় মানুষের ভিড় কমে গিয়ে চারপাশে তৈরি হয় এক গভীর নীরবতা। ছোট ক্যাফেগুলোতে গরম চায়ের সুবাস ভেসে আসে, আর পর্যটকেরা বসে থাকে পাহাড় দেখার নেশায়। এই বিকেলবেলা প্রকৃতিকে করে তোলে স্বপ্নময় এবং শান্ত, যেন সময় কিছুক্ষণের জন্য থেমে আছে। বুঝলে ব্যোমকেশ, আজকে যেন পাহাড়ের রানী দার্জিলিংকে একটু বেশিই সুন্দর লাগছে। কিন্তু সেই শান্ত দার্জিলিং আজ অস্থিরতায় ভরা। পাহাড়ের নীরব শহরে নাকি জঙ্গিদের নোংরা নজর পড়েছে। সৃষ্টি হয়েছে ভয় আর অনিশ্চয়তার আবহ। কিছু এলাকায় অচেনা লোকের যাতায়াত নিয়ে সন্দেহ তৈরি হয়েছে স্থানীয়দের মনে। হঠাৎ হঠাৎ বিস্ফোরণের শব্দ শহরের শান্তিকে ভেঙে দিচ্ছে। মানুষ ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে। দোকানপাট আগেভাগে বন্ধ হচ্ছে, রাস্তায় নেমেছে নিরাপত্তা বাহিনী। পর্যটকেরা অনেকেই আতঙ্কে হোটেলেই আটকে থাকছে। পাহাড়ের স্বপ্নময় সৌন্দর্যের সঙ্গে ভয় মিশে তৈরি হয়েছে এক অদ্ভুত অস্বস্তি, যেখানে প্রকৃতি শান্ত কিন্তু মানুষের মন অশান্ত। যেন রানী আজ অসহায়, আর আমাদের কাজ রানীকে মুক্তি দেওয়া। সন্ধেবেলা ওরা ম্যালের দোকানপাটগুলো ঘুরে দেখছিল। হঠাৎ একটা আওয়াজ ব্যোমকেশের কানে এলো। স্যার স্যার, এইদিকে দেখুন। ব্যোমকেশ সজাগ হয়ে উঠল। দেখল রাহুল শেরপা আসছে ওদের দিকেই, হন্তদন্ত হয়ে। কি হলো? নতুন কোনো খবর নাকি? উস্কো খুস্কো চুলে রাহুল শেরপা যেন ঝড়ের মতো ছুটে আসছে ব্যোমকেশের দিকে। চোখ দুটি ভয় আর উত্তেজনায় অদ্ভুতভাবে জ্বলছে, আর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে অবিরত। তার হাঁপ ধরা শ্বাসে বোঝা যায় অনেক দূর দৌড়ে এসেছে, কিন্তু তাড়না এত প্রবল যে থামার ফুরসত নেই। জামার কলার এলোমেলো, হাঁটুগুলো কাঁপছে, তবে দৃষ্টিতে এক ধরনের মরিয়া সতর্কতা। ব্যোমকেশের সামনে এসে সে খানিকটা টলমলো করে দাঁড়ায়, যেন মুহূর্তে ভেঙে পড়বে। তার কাঁপা কণ্ঠ, দ্রুত দৌড় আর অগোছালো চেহারা মিলিয়ে তৈরি হয়েছে ভয়, বিপদ আর রহস্যে ভরা এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। কি হলো রাহুল শেরপা, কোনো খবর?
ভয়ানক ব্যাপার স্যার, খুব খুব ভয়ানক আছে। ওরা ওরা সব খতম করে ফেলবে। শান্ত হও শেরপা, শান্ত হও। বলো কি হয়েছে? না স্যার, এখানে না, ওরা আমার পিছু করছে। আমি এখন পালাইগা। আপনারা কাল বিকালে একবারটে আমার চালায় আসেন, ওই যেখানে সেদিন লাশ পড়লো ওইখানেই। ব্যোমকেশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সে অদৃশ্য হলো। এই ব্যাপারখানা কি বলো তো ব্যোমকেশ ভাই, লোকটা ওরকম করে চলে গেল, গন্ডগোল ঠেকছে। খুব সম্ভবত রাহুল শেরপা খুব গোপন কিছু একটা জেনে ফেলেছে, আর যারা এই গোপন কাজটার সঙ্গে জড়িত তারা সেটা টের পেয়েছে আর ওর পিছু নিয়ে এখানে এসেছে। আর আমি বলবো ভালোই বুদ্ধি করেছে রাহুল শেরপা। এখানে সব কথা বলতে গেলে হয়তো আখেরে আমাদেরই মুশকিল বাড়ত, কিন্তু রহস্য যে ক্রমাগত জটিল হচ্ছে তাতে সন্দেহ নেই। জঙ্গিদের দলের মাস্টার মাইন্ড যে সত্যি পাকা খেলোয়াড় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি ভাই। চলো অগ্নিদা, এগোনো যাক। আর দু একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে হোটেলে ফিরতে হবে। সেদিন রাতে কেস নিয়ে ওরা আর কোনো আলোচনা করল না। যে যার মতো কাজ করছে। এখন তারা গ্যাংটক থেকে খবর আসার অপেক্ষায়। ব্যোমকেশের দৃঢ় ধারণা ওই লালবাজার আর তার সংলগ্ন অঞ্চলেই বিস্ফোরকের হদিশ মিলবে। দার্জিলিং থেকে সিকিমের গ্যাংটক প্রায় 6 ঘন্টার পথ। তদন্ত দলগুলোর পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে। তার উপর রাস্তায় গাছ পড়া, মাটি ধসে যাওয়ার মতো ছোটোখাটো সমস্যা তো আছেই। খবর এলো পরের দিন দুপুরে। প্রায় দুপুর 2টো নাগাদ ব্যোমকেশদের হোটেলে টেলিফোন করলেন ইমরান হোসেন সাহেব। হ্যালো ব্যোমকেশ বাবু, গুড নিউজ আছে। আমাদের 5টা দলের মধ্যে দ্বিতীয় দল প্রায় 6 কেজি আরডিএক্স বাজেয়াপ্ত করেছে লালবাজারের কাছে একটা বস্তির ঘর থেকে। বাহ, ভালো খবর শোনালেন স্যার। কিন্তু ওরা কি কাউকে গ্রেফতার করতে পেরেছে? নো ব্যোমকেশ বাবু, কেউ ছিল না ঘরটায়। অ্যারেস্ট কাউকেই করা যায়নি। বুঝলাম। আপনাদের সাফল্যকে কুর্নিশ জানাই, কিন্তু ওখানে নজরদারি কমাবেন না। আর সম্ভব হলে খোঁজ নেবার চেষ্টা করুন যে ওই ঘরটায় কে থাকতো বা কে আসা যাওয়া করে। তাকে ধরতে পারলেও কিন্তু মূল চক্রীর নাগালের কিছুটা কাছে পৌঁছানো সম্ভব। ঠিক আছে ব্যোমকেশ বাবু, তাই হবে। কিন্তু আপনার কি ধারণা এখানে আরো কিছু ঘটতে পারে? হোসেন সাহেব, ধারণাকে কেন্দ্র করে তদন্ত চালালে তা সঠিক নাও হতে পারে। আমি কথাটা বললাম কারণ সাবধানেরও মার নেই। আমরা ওখানে তদারকি যত করা রাখবো, জঙ্গিরা তত মুশকিলে পড়বে। আর পুলিশ যে ওদের বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে সে খবর নিশ্চয়ই ওরা পাবে বা এতক্ষণে পেয়ে গেছে। তাই ওদেরকে কখনোই লঘু করে আমরা কিন্তু দেখতে পারি না। ঠিক আছে ব্যোমকেশ বাবু, তাহলে এখন রাখলাম। ঠিক আছে হোসেন সাহেব। ব্যোমকেশ, তাহলে তো কাজ হয়েই গেল। এবার কি আমরা কলকাতায় ফিরবো? ব্যোমকেশ অগ্নিদার কথার কোনো উত্তর দিল না। সে কিছু একটা ভাবছে আর ক্রমেই চিন্তিত হয়ে উঠছে। কিন্তু ওর মাথায় যে কি চলছে তা অগ্নিদা বুঝতে পারলেন না। প্রায় মিনিট 20 মৌনব্রত রাখার পর ব্যোমকেশ বলল, না দাদা, এখনই ফিরলে চলবে না। আমার ধারণা আরও কিছু ঘটতে চলেছে, আর যা ঘটতে যাচ্ছে তা আমাদের পক্ষে সুখকর নয়। কি ঘটবে বলে মনে হচ্ছে তোমার? এখনও ঠিক জানি না দাদা, কিন্তু আমার মন বলছে পরিস্থিতি ভালো নয়। একবার দেখি বিকেলে আবার রাহুল শেরপা কি খবর দেয়। ব্যোমকেশ স্নানে গিয়েছে। অগ্নিদা স্নান সেরে বসে আছেন বারান্দার রোদে। বেশ আরামদায়ক। আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 3টে বাজে। হঠাৎ কে ঘরের কলিং বেল বাজালো। অসময়ে আবার কে এলো? অগ্নিদা একটু বিরক্তি নিয়েই দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই দেখলেন হোটেলেরই একটি ছেলে দাঁড়িয়ে। তাকে উনি নিচে কাজ করতে দেখেছেন আগে। ছেলেটা ওনার হাতে একটা চিঠি দিল। বলল একটা লাল জামা করে লোক এসে দিয়ে গিয়েছে ব্যোমকেশ বাবুকে দেওয়ার জন্য। আর কিছু না বলেই সে চলে গেল। অগ্নিদা খুললেন চিঠিটা। তাতে লেখা, ডোন্ট ইন্টারফেয়ার ইন দিস কেস, ক্যান্সেল অল ইউর প্ল্যানস অ্যান্ড মুভ অ্যাওয়ে। লাস্ট ওয়ার্নিং, ইফ ইউ ডোন্ট ফলো ইট মে কস্ট লাইভস। হ্যাঁ, একটা হুমকির চিঠি। অগ্নিদা রীতিমতো ভয় পাচ্ছেন। ব্যোমকেশ বেরোতেই ওর হাতে চিঠিটা দিলেন অগ্নিদা। সেটাও মন দিয়ে পড়ল। তারপর মৃদু হাসল
আর বলল, ভয় পাওয়ার কিছু নেই দাদা, তুমি নিশ্চিন্ত হয়ে থাকো। এরকম হুমকি কাপুরুষরা দেয়, আর এতে পিছু হটার মানুষ কিন্তু আমি নই। আমাদের তদন্ত ঠিক পথেই এগোচ্ছে, এটা তার প্রমাণ। আর আরও কিছু যে ঘটতে চলেছে এটা তারই প্রমাণ। চলো দাদা, খাওয়া দাওয়া সেরে নি। আবার 4:30 নাগাদ বেরিয়ে রাহুল শেরপার আস্তানায় যেতে হবে। ও কি খবর পেয়েছে সেটা জানা খুব জরুরি। 4:45 নাগাদ ওরা হোটেলের থেকে বাইরে পা রাখল। একটা ট্যাক্সিকে আগেই বলে রেখেছিল ব্যোমকেশ, সেটা হোটেলের পাশে সময় মতো এসে দাঁড়িয়েছে। ট্যাক্সি করে ওদের উল্লিখিত জায়গায় পৌঁছতে লাগলো মাত্র 15-20 মিনিট। কিন্তু এ কি, রাহুল শেরপার ডেরায় এত ভিড় কেন? কি ঘটেছে? এই ব্যোমকেশ, ওখানে কি হয়েছে বলো তো? আমিও তো ঠিক ঠাউর করতে পারছি না দাদা। চলো গিয়ে দেখা যাক। এসব কখন হলো মা? এই মিনিট 5 আগে সাহেব, ওরা এলো, বাবাকে গুলি মেরে দিল। আমি এবার কি করে গুজারা করব সাহেব? আমার জিন্দগিটাকে নরক বানায় দিল ওরা। যারা এই কাজ করলো তাদের তুমি চেনো? না সাহেব, চিনি না। ওরা একটা কালো গাড়ি করে এলো, সবার মুখটা তো দেখি, কালো কাপড়খানি দিয়ে ঢাকা আছে। এই কাগজ, এতে আবার কি লেখা দেখি তো। দ্য ফাইনাল জাস্টিস টু দ্য ট্রেটার, বি কেয়ারফুল বক্সি। মানে বিশ্বাসঘাতকের উপযুক্ত শাস্তি, সাবধান হও বক্সি। তাহলে কি এটা ওই জঙ্গি দলের কাজ? সে নিয়ে সন্দেহ নেই দাদা, কিন্তু খটকা হলো এখানে রাহুল শেরপাকে ওরা বিশ্বাসঘাতক বলছে কেন? সে কি এই দলের সঙ্গে যুক্ত ছিল? জটিল ব্যাপার। এই যে মামনি, তোমার দুঃখটা আমরা বুঝতে পারছি। তুমি নিজেকে একটু সামলাও। তোমার বাকি জীবন কাটাতে যাতে সমস্যা না হয় তার দায়িত্ব আমাদের। আফটার অল, তোমার বাবার মৃত্যুর জন্যে আমরাও আংশিক দায়ী। উনি ঠিকই বলছেন মা, নিজেকে একটু সামলাও। আমাকে একটা কথা বলো তো, বলেন সাহেব। তোমার বাবার সঙ্গে কি কেউ বা কারা দেখা করতে আসতো? না, তেমনটা তো জানি না বাবু। তবে মাঝে মধ্যে রাতে একজন কেউ আইতো, ঘোড়ায় করে আইতো। আমি তার মুখ দেখি নাই। বাবা বলতো সে নাকি টাকা দেয় মাল পৌঁছে দেবার জন্যে। ঘোড়ায় করে আসতো? আচ্ছা, তোমার বাবা কি মাল পৌঁছে দিতেন? তা তো আমি জানি না বাবু, বাবাও কোনোদিন আমারে কয় নাই। কিন্তু আমার বাবাটা চলে গেল সাহেব। জানো সাহেব, আজ বাবা আপনারে কিছু বলতো, কিন্তু তার হলো না। এমনকি মরার আগের মুহূর্তখানেও সে বিড়বিড় করে চলে গেল। জানি না, সেই জন্যই তো এখানে আসা। কিন্তু তোমার বাবার মৃত্যুর ঠিক আগে কি বলেছিলেন তা মনে আছে? বা তুমি কি তা বুঝতে পেরেছিলে? সব কথা জট পাকে যাইছিল সাহেব, কিন্তু একটু বুঝতে পারছিলাম। কি সেই কথা? ঘোড়েওয়ালে বাবু। আর তারপর মনে হলো যেন কইলেন ফার্ম, তারপরে সব শেষ। ব্যোমকেশের মনে তখন অনেকগুলো প্রশ্ন। এর মধ্যেই হোসেন সাহেব এলেন। লাশ পোস্টমর্টমের জন্য চালান করলেন। আমাদেরকে আজকে দুপুরে হুমকি দিয়ে সতর্ক করতে চেয়েছিল ওরা, কিন্তু সেখানে যে প্রাণনাশের আশঙ্কা আমরা ছাড়াও বাকিদেরও হতে পারে সেটা ভাবিনি। আমারই ভুল। নিশ্চয়ই আমার বাড়ি থেকে বেরোবার সময় পর্যন্ত কেউ আমাদের হোটেলের উপর নজর রাখছিল। আমরা বেরোনো মাত্রই এই রাহুল শেরপাকে হত্যার নির্দেশ দেয় সে। কিন্তু এত তাড়াতাড়ি খবর পেল কি করে? দাদা ভুলে যাচ্ছ কেন? রেডিও ট্রান্সমিটার।
সব কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরতে রাত 11টা বাজল। রাহুল শেরপার মেয়ে এখন থানার এক লেডি কনস্টেবলের বাড়িতে থাকবে। মনে অনেক দ্বিধা আর প্রশ্ন নিয়ে ওরা বিছানায় শুল, কিন্তু ঘুম সহজে এলো না। পরদিন সকালে হাঁটতে বের হলো ব্যোমকেশ। মর্নিং ওয়াক। অগ্নিদা ঘুম থেকে ওঠেননি। উনি শুতে গিয়েছিলেন ভোর রাত্রে। সারা দিনের ধকলের পর এখন ঘুম না ভাঙাটাই স্বাভাবিক। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর সে ম্যালে পৌঁছল। সেখান থেকে আরও একটু এগিয়ে একটা বিশেষ বিখ্যাত ভিউ পয়েন্ট। সেখানে দাঁড়িয়ে সে মন ভালো করা সূর্যোদয় দেখল, কিন্তু তার মনে এখন গিজগিজ করছে অনেকগুলো প্রশ্ন। সে নিজের মনে মনে বলল, রাহুল শেরপা ঠিক কি বলতে চাইছিল? আর ঘোড়েওয়ালে বাবুর ফার্ম মানে? লালবাজার কি সত্যি জঙ্গিদের টার্গেট ছিল? যদি ওটাই টার্গেট হয়ে থাকে তাহলে অত কম আরডিএক্স কেন? নাকি অন্য কিছু রহস্য আছে? আর ওই অর্গান ট্রাফিকিং গ্যাংয়ের সঙ্গে কি এর কোনো যোগাযোগ আছে? এরকমই 7-5 ভাবছিল ব্যোমকেশ। হঠাৎ একটা ডাক, পরিচিত স্বর, ধর্মেন্দর আগরওয়াল। ওমা, উনি ঘোড়ায় চড়ে আসছেন। আরে আগরওয়ালজি, এত সকালে এখানে? হ্যাঁ, এই সকালটা একটু বেরোই আর কি বাবু, ফ্রেশ এয়ার যাকে বলে, আর মুসকুস হয়ে যায়। কেমন এনজয় করছেন আপনারা অনিল বাবু? আর আপনার সঙ্গী লোকটাকে তো দেখছি না। হ্যাঁ, মজা তো হচ্ছেই, সঙ্গে তো ভয়ও হয় মশাই। যেভাবে বিস্ফোরণ আর খুন হচ্ছে, কখন যে স্বর্গদর্শনে বেরোতে হবে তার ঠিক নেই। আপনি অমলদার কথা বললেন, উনি অলস প্রকৃতির মানুষ। এসব মর্নিং ওয়াকে ঘোর আপত্তি তার। তা আজকে বিকেলে কোনো পিলান টিলান আছে নাকি অনিল বাবু? না, সেরকম কিছু নেই, কিন্তু কেন বলুন তো? না হলে বলতাম আমার নার্সারি আর বাগানটা একটু ঘুরিয়ে যেতে। লেবু আর আপেলও আছে, সাথে নানান আরও গাছ। ছোট একটা বোটানিক্যাল গার্ডেন বললেও গলত বলা হইবে না। তবে ঠিক আছে, কিন্তু 4:30টার সময় আপনার গার্ডেনে দেখা হচ্ছে। আমরা দুজনেই আনন্দিত হব কিন্তু ওখানে গেলে। আগরওয়ালজি ঘোড়া ছুটিয়ে বিদায় নিলেন। ব্যোমকেশ আর একটু ঘোরাঘুরি করে একবার থানায় গেল। ইমরান সাহেব নেই। একজন এসআইকে ডেকে এসে বলল, এই যে মনোজ, একটা কাজ দিচ্ছি তোমায়। মনোজ এই থানাতেই পোস্টেড। তার বয়স 26-27, নতুন চাকরি। সে বেশ পটু, তাই ব্যোমকেশ ওকেই ধরল। হ্যাঁ বলেন নিখিলেশদা, কি করতে পারি? আজকে বিকেলের মধ্যে তুমি খোঁজ নিয়ে রেখো যে দার্জিলিং কালিম্পং এলাকায় কারা কারা ঘোড়া ব্যবহার করে। সে তো অনেকেই করে, কিন্তু তা আপনার কোন কাজে লাগবে দাদা? আমি আর একটু সহজ করে দিচ্ছি। ফার্ম হাউস আছে এমন কেউ যে ঘোড়া ব্যবহার করে, আর আমি দরকার ছাড়া কোনো কাজ করি না, তাই তথ্যটা আমায় জোগাড় করে দিলে ভালো হয়। কাজ হয়ে যাবে দাদা, বিকেলে এসো 6টা নাগাদ, লিস্ট পেয়ে যাবে। বেশ, তাহলে আমি এখন আসি। ব্যোমকেশ হোটেলে ফিরল। বৌঠানকে ওর দাদার বাড়িতে টেলিফোন করল, কিন্তু এখানকার জটিল পরিস্থিতির কোনো আভাস মাত্র সে দিল না। যদিও ও জানে বৌঠান চিন্তা করবেই, তাই শুধু শুধু তাকে আর কষ্ট দেওয়ার ইচ্ছে ওর নেই। সকাল থেকেই অগ্নিশ্বরদার শরীরটা ভালো নেই। ওকে ব্যোমকেশ সকালের সব ব্যাপার খুলে বলল। তিনি জানালেন বিকালে শরীর ভালো থাকলে তিনি অবশ্যই ব্যোমকেশের সঙ্গী হবেন। দাদা, 4টে বাজে, ট্যাক্সিটা আসবে এবার। তুমি কি যাবে ওই গার্ডেন দেখতে? চলো, এখন একটু ভালোই আছি, ঘুরে আসি, তাহলে হয়তো আরও ভালো লাগবে। ওরা দুজন ট্যাক্সিতে উঠে যাত্রা শুরু করল। গন্তব্য হলো ধর্মেন্দর বাবুর গার্ডেন হাউস। নিজের গতিতেই ট্যাক্সি যাচ্ছিল। হঠাৎ ঘটে গেল একটা অবিশ্বাস্য ঘটনা। একটা গুলির শব্দ, আর তার সঙ্গে কাঁচ ভাঙার শব্দ। একটা গুলি ওদের ট্যাক্সির পিছনের 2 দিকের জানলার কাঁচ ভেদ করে বেরিয়ে গেল। ব্যোমকেশ আর অগ্নিদা দুজনেই সিটে হেলান দিয়েছিলেন বলে কোনো ক্ষতি হয়নি, কিন্তু কে আক্রমণ করলো? অগ্নিদা ভয়ে কাঠ। পুলিশ ইন্সপেক্টর হলেও প্রাণের ভয় তো সবারই আছে। ব্যোমকেশ কিন্তু প্রথমে একটু হকচকিয়ে গেলেও এখন আবার নির্বিকার। ট্যাক্সি থামল। ড্রাইভারও ভীত সন্ত্রস্ত।
অগ্নিদাকে সামলে নিয়ে ওরা আবার গার্ডেনের দিকে রওনা দিল। হামলাটা প্রাণঘাতী ছিল, কিন্তু এই একটা হামলা ব্যোমকেশের মনের অন্ধকার অনেকটা পরিষ্কার করে দিয়েছে। অগ্নিদার শরীর এমনিই খারাপ, আর মানসিক অবস্থা এখন আরও দুরূহ। গার্ডেনে পৌঁছতেই দেখা গেল ধর্মেন্দ্রজি নিজে দাঁড়িয়ে মালিদের পরিচর্যা তদারকি করছেন। ওদের আসতে দেখে উনি এগিয়ে এলেন। আরে অমল বাবু, অনিল বাবু যে আপনারা এসেছেন, বারে বাহ, সৌভাগ্য কি সৌভাগ্য। আসেন আসেন আসেন, এইদিকে আসেন। আপনার এই গার্ডেনটা তো সুবিশাল দেখছি। হ্যাঁ অনিল বাবু, ওই যে ওদিকে সব লেবু বাগান, আপনারা ওদিকটা যান, আমি যাচ্ছি। ওদের কামটা একটু বুঝিয়ে হুজিয়ে দিই, নাহলে মুসিবত। আমি আসছি, আপনারা এগান। আগরওয়ালজি এসে ব্যোমকেশদের সামনে দাঁড়িয়ে এক গাল হাসি দিয়ে বললেন, আমাদের নার্সারিতে যে কত রকম গাছ আছে বাবু, দেখে গেলে বুঝবেন। তিনি প্রথমেই তুলসী গাছ দেখালেন। ঘরের পবিত্রতা বাড়ায়, সর্দি কাশিতে দারুণ কাজ দেয়। পাশের অ্যালোভেরা পাতায় হাত বুলিয়ে বললেন, চামড়া ভালো রাখে, ছোটোখাটো পোড়া বা আঘাতে এর রসই ওষুধ। একটু দূরে থাকা লেবু গাছের দিকে ইশারা করে বললেন, পাতার গন্ধ মশা তাড়ায়, আর ফল তো ভিটামিনের খনি। তারপর ব্যোমকেশ আর অগ্নিদাকে নিয়ে গেলেন ফুলের শাড়ির দিকে। জবা, জুঁই, গাঁদা। জবা চুলের জন্য ভালো, জুঁইয়ের গন্ধ মন শান্ত করে, আর গাঁদা আবার কীটপতঙ্গ দূরে রাখে। এগিয়ে গেলেই দেখা গেল অশ্বগন্ধা, ব্রাহ্মী, শতাবরী। এগুলো শরীর মন দুই চাঙ্গা রাখে। এরপর আগরওয়ালজি হাঁটতে হাঁটতে বললেন, এসো, এবার তুমি আমাদের বাগান দেখায়। ওরা তিনজন পৌঁছলেন লেবুর বাগানে। সারি সারি সবুজ ঝোপ, পাতায় হালকা ঝাঁঝালো সুবাস, কিন্তু শাখায় টকমিষ্টি লেবুর ঝুলন্ত হলুদ আভা। বাতাসে যেন এক সতেজতার জমাট। আর একটু এগিয়ে দেখা গেল আপেল বাগান। লম্বা সারি ধরে দাঁড়ানো গাছগুলোর ডালে টকটকে লাল ফল ঝলমল করছে। হাওয়া বইলে পাতার শব্দে মিশে আপেলের হালকা সুবাস। আগরওয়ালজির চোখে তখন গর্বের ঝিলিক। এই বাগানটাই আমার প্রাণ অনিল বাবু। অগ্নিদার মন থেকে সেই ঘটনার ছাপ এখনো মোছেনি। তার মুখ উদাস। তাকে দেখে এবার আগরওয়ালজি বললেন, আচ্ছা, অমল বাবুকে এত হতাশ দেখাচ্ছে কেন? আসলে আমাদের ফেরার সময় এগিয়ে আসছে। এই তো আছে 1 তারিখ, আমরা আর 2-3 দিন বাদেই ফিরবো, তাই একটু উদাস আর কি। তাই নাকি? আরে বাবু, এত উদাস হলে চলবে? লাইফ ইজ ভেরি শর্ট, এনজয় করেন, এনজয় করেন। এত উদাস হলে চলবে কেমন করে? আপনি তো ফায়ার মশাই। কি আমি ঠিক বলিনি মিস্টার অগ্নিশ্বর চৌধুরী? এবার ব্যোমকেশ দুজনেই বিস্মিত। এ কি করে আগরওয়ালজি ওদের আসল পরিচয় জানলেন? আমাকে ঝুট বলার দরকার ছিল না ট্রুথ হান্টার সাহেব। আমার সোর্স অনেক, আমি সব জানি। ব্যোমকেশ আর অগ্নিদা উভয়েই নীরব, কোনো কথা নেই। দুজনেই লক্ষ্য করল আগরওয়ালজির মুখে একটা বাঁকা হাসি। আমি জানি আপনারা কেন এসেছেন। দেখুন কাজে সফল হন কিনা দেখুন। আগরওয়ালজি, আপনার গার্ডেন সত্যিই সুন্দর। যাই হোক, আজকে আমরা আসি। আসেন আসেন, আই হোপ আবার মুলাকাত হবে আমাদের, জরুর মুলাকাত হবে। গম্ভীর বিমর্ষ মুখ আর মনের মধ্যে অনেকগুলো ভাবনা নিয়ে ওরা দুজন আবার ট্যাক্সিতে বসল। কারো মুখে কোনো কথা নেই। অগ্নিদার শরীর ভালো নয়, তাই ওকে হোটেলে নামিয়ে দিয়ে ব্যোমকেশ থানায় যাবে। ওর মাথায় একটা প্ল্যান এসেছে। সেটা জটিল, কিন্তু ঠিকভাবে সব সাজানো গেলে
বালের গোদা হয়তো ধরা পড়বে। সেদিন ব্যোমকেশ অনেক রাতে হোটেলে ফিরল। সে জানে সে কিভাবে ঘুঁটি সাজিয়ে এসেছে। সব ঠিকঠাক হলে কালকে সকালেই সুখবরটা পাওয়া যাবে। সে নিজে এই অভিযানের অংশ নয় এখন। এটা জীবনের ঝুঁকি আর ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। জীবনের ঝুঁকি নিতে ওর ভয় নেই, কিন্তু সিকিউরিটি ইস্যুর জন্য সে অপারেশনের দলে নেই। ঘড়িতে বাজে প্রায় রাত 12:30। অগ্নিদা ওষুধ খেয়ে অকাতরে ঘুমোচ্ছেন। উনি এখনও কিছুই জানেন না যে ব্যোমকেশ কি প্ল্যান করেছে আর কিভাবে করেছে। ব্যোমকেশের ঘুম এলো না। সে টেলিফোনের অপেক্ষায় অধীর আগ্রহে জেগেই রইল। দুটো ফোন আসবে। যথারীতি দুটোই আসার কথা ইন্সপেক্টর ইমরান হোসেনের কাছ থেকে। নিরন্তর অপেক্ষা, চিন্তা আর সিগারেটের ধোঁয়া ওড়ানো। আর কোনো কাজ নেই এখন। অনেক অপেক্ষার পর প্রথম টেলিফোনটা এলো রাত 3:05। আর দ্বিতীয় ফোনটা ভোরবেলা 4:30 সময়। দুটো ফোনেই সুখবর, অপারেশন সফল হয়েছে। অগ্নিদার ঘুম এখনো ভাঙেনি। ব্যোমকেশের এখন অনেক হালকা লাগছে। আপনারা ঠিকই ভাবছেন শ্রোতা বন্ধুরা, মূল আসামি গ্রেফতার হয়েছে। কিন্তু ঝড়ের গতিতে এমন সব হলো কি করে? জানতে তো ইচ্ছে হবেই, আর সেটাই স্বাভাবিক। ঠিক এই ইচ্ছেই দানা বেঁধেছিল অগ্নিদার মনে। সকালে উঠতেই ব্যোমকেশ তাকে দিল সুখবরটা। কিন্তু কেমন করে এক রাত্রে এত বড় অভিযান সফল হলো তা বলেনি। সে শুধু বলেছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই সব জানতে পারবে দাদা। এটা ব্যোমকেশের বদ অভ্যাস। সে সবটা খুলে বলতে চায় না সহজে। সময় এলে তখন বলে। এবারে সময়টা এলো সেদিন বিকেলে। থানার বৈঠকখানায় বসে আছেন ইমরান হোসেন সাহেব, ব্যোমকেশ, অগ্নিদা, রাহুল শেরপার মেয়ে, এসআই মনোজ, আর টেলিফোনে যুক্ত রয়েছেন বিদেশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লি পুলিশের কমিশনার আর লালবাজারের শীর্ষকর্তা ও কমিশনার সুকোমল রায়। সকলেই আগ্রহী ব্যোমকেশের ডিডাকশন শুনতে। ব্যোমকেশ শুরু করল। আমরা যে কাজের জন্য এখানে এসেছিলাম তা এখন সফল হয়েছে বলা চলে। আপনারা সকলেই সম্পূর্ণটা শুনতে আগ্রহী আমি জানি। আমি একদম গোড়া থেকে বলি। শিলিগুড়ি নেমেই খবর পেয়েছিলাম যে সেদিন ভোরে দার্জিলিংয়ে একটা বিস্ফোরণ হয়েছে। আমরা গাড়ি করে দার্জিলিংয়ের দিকে আসার সময় ঘটে আর একটা বিশেষ ঘটনা। রাস্তার উপর একটা মরদেহ পড়ে থাকতে দেখা যায় এবং পুলিশ সেটাকে প্রথমে আত্মহত্যা বলে মনে করে, কিন্তু আমি বুঝতে পারি যে বিষয়টা খুন, আত্মহত্যা নয়। ওই ঘটনার ফলে আমার সঙ্গে পরিচয় হয় রাহুল শেরপা বলে এক স্থানীয় ব্যক্তির। সে পুলিশের কাছে ধরা পড়েছিল মরদেহের হাত থেকে সোনার চেন খোলার অপরাধে। আমি পুলিশকে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে বলি। আমি তাকে কাজ লাগাতে চেয়েছিলাম আমার দরকারে। আসলে আমার অনেক ইনফর্মার আমার হয়ে কাজ করে, যারা আমাকে পারিপার্শ্বিক অঞ্চলের নানা খবর এনে দেয়। সেরকম একজন কাউকে আমার এখানেও দরকার ছিল। তা আমি বেছে নিই রাহুল শেরপাকে। পরে জানা গিয়েছিল যে ওই মৃতদেহ থেকে অঙ্গ পাচার করা হয়েছে। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল জঙ্গি দলটার সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা। পরবর্তী ক্ষেত্রে অবশ্য সেই যোগাযোগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে একদিন রাহুল শেরপা এসে আমায় জানায় যে তার আমাকে কিছু খুব গুরুত্বপূর্ণ বলার আছে। আমি যেন পরের দিন বিকেলে ওর বাড়িতে দেখা করি। সেই মতো আমি রাজি হয়ে গিয়েছিলাম। দেখা করতে যাওয়ার দিন দুপুরে আমাকে একটা সাবধান বাণী হিসেবে চিঠি পাঠানো হয়। আমি সেটা তোয়াক্কা না করে ওর বাড়ির দিকে রওনা হয়ে যাই। কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই রাহুল শেরপা খুন হয়েছে। আমি বুঝতে পারি কেউ একজন আমাদের উপর নজর রাখছিল এবং আমরা যে ওর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছি সে কথা রেডিও ট্রান্সমিটারে সে তার সঙ্গীদের জানিয়ে দেয় এবং ওরা রাহুলকে হত্যা করে যাতে সে আমাকে ওর গোপন কথাগুলো বলতে না পারে। এমনকি একটি চিঠিও তারা ফেলে যায় এবং তাতে লেখা বিশ্বাসঘাতকের শেষ বিচার। তখনই বুঝতে পারি রাহুল শেরপা কোনো না কোনোভাবে ওই জঙ্গি দলের সঙ্গে যুক্ত ছিল। তাই এর মধ্যে আর একটা খবর পেয়েছিলাম আমি। জঙ্গিদের হামলাস্থল হিসেবে আমরা চিহ্নিত করেছিলাম লালবাজার গ্যাংটক। সেখান থেকে অল্প পরিমাণে RDX উদ্ধার হয়েছিল। তবে আমার মনে প্রশ্ন ছিল যে সত্যি লালবাজারই যদি সেই আক্রমণের জায়গা হয় তাহলে অত কম বিস্ফোরক কেন, নাকি আরও অন্য কোথাও বিস্ফোরক আছে?
রাহুল শেরপা আবার মৃত্যুর আগে দুটো কথা বলে যায়, ঘোড়েওয়ালে আর ফার্ম। এই কথা দুটো বারবার ভাবার পর আমার মনে হয় এই সম্পূর্ণ ব্যাপারটার সঙ্গে এমন কেউ একজন যুক্ত যার নিজস্ব একটা ঘোড়া আছে আর একটা ফার্ম আছে। আমি এই থানার এসআই মনোজকে খোঁজ করতে বলি। রাহুলের মৃত্যুর পরের দিন সকালবেলা আমার সঙ্গে দেখা হয় ধর্মেন্দ্র আগরওয়ালের সঙ্গে। ইনি আমাদের পূর্ব পরিচিত। সেদিন রাস্তায় লাশ দেখতে যাওয়ার আগে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, যদিও তাকে আমরা আমাদের আসল পরিচয় বলিনি। উনি নিজের পরিচয় দিয়েছিলেন একজন নার্সারির মালিক হিসেবে। তো সেদিন সকালে যখন ওনার সঙ্গে আবার দেখা হলো, সেদিন উনি একটি ঘোড়ায় চড়ে ঘুরতে বেরিয়েছিলেন। তখন আমার ওনার প্রতি কোনো সন্দেহ জাগেনি, কিন্তু আমার মূল ভাবনা পাল্টে গেল বিকেলবেলা। আমি আর অগ্নিশ্বর চৌধুরী যখন ট্যাক্সি করে ধর্মেন্দ্র বাবুর গার্ডেন দেখতে এসেছিলাম, তখন আমাদের ট্যাক্সির উপরে গুলি চলে। তখন আমি বুঝতে পারি যে এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তির সম্পূর্ণ যোগাযোগ রয়েছে, কারণ উনি ছাড়া আর কারোর জানার কথা নয় যে আমরা ট্যাক্সি করে ওই রাস্তা দিয়ে ওই জায়গাতে যাব। আবার ঠিক ওই সময় গার্ডেনে পৌঁছে আরও অবাক হয়ে যাই আমরা। সেখানে কথার ফাঁকে আগরওয়ালজি বলেন তিনি আমাদের আসল পরিচয় জানেন এবং আমরা কেন এসেছি তাও জানেন। তখন ওনার প্রতি সন্দেহ আমার আরও দৃঢ় হলো। ইন্সপেক্টর অগ্নিশ্বরকে হোটেলে নামিয়ে দিয়ে আমি আসি এখানকার এই থানায়। সেখানে এসে মনোযোগের কাছ থেকে আমি পাই ঘোড়া মালিকদের সেই লিস্ট, আর তার সঙ্গে ইমরান হোসেন সাহেব আমাকে খবর দেন যে ইন্টেলিজেন্স খবর পেয়েছে কাজটার সঙ্গে প্রাক্তন অ্যান্টি ন্যাশনাল ডাক্তার জুলফিকার করিম খাসনামা বলে এক ডাক্তার জড়িয়ে আছে। তখন আমার মনে একটা সন্দেহ জন্মালো। ডাক্তার আর অঙ্গ পাচারকে তখন যুক্ত করা হচ্ছিল এক সুতোয়। আমি পুলিশদের খোঁজ নিতে বললাম যে ওই ধর্মেন্দ্র আগরওয়ালের নামে দার্জিলিং কালিম্পং এলাকায় কোনো ফার্ম হাউস আছে কিনা। ঘন্টা দুয়েকের মধ্যে পুলিশ খোঁজ করে জানালো ওনার একটা ফার্ম হাউস রয়েছে কালিম্পংয়ে। আমি নিজে কিছুটা বুঝতে পারলেও সম্পূর্ণ নিশ্চিত ছিলাম না যে ওই ফার্ম হাউসে রেড করে কিছু একটা পাওয়া যাবে, কিন্তু তাও আমি বলি ওই বিশেষ টিম যারা গ্যাংটকে কালিম্পংয়ে ছড়িয়ে রয়েছে তাদেরকে ওই ফার্ম হাউসের ঠিকানা দিয়ে রেড করতে, আর এখানে একটা স্পেশাল ফোর্স গঠন করে বলি হিলস্টপ সেরেনি হোটেলে রেড করতে। হ্যাঁ, এ নাম আমাদের সামনে আগেও এসেছে। 28 বা তার বেশি সংখ্যক ঘর আছে এই হোটেল। খোঁজার সময় এই নামটা আমরা পাই, আর আশ্চর্যজনকভাবে এর মালিকও ধর্মেন্দ্র আগরওয়াল। পুলিশ রাত্রিবেলা 1:30 নাগাদ হঠাৎ ওই হোটেলে রেড করলে ধরা পড়েন ধর্মেন্দ্র আগরওয়াল। হোটেলে তার পোষা যে গুন্ডারা ছিল তাদের সঙ্গে পুলিশের কিছুক্ষণ গুলির যুদ্ধ চলে, কিন্তু শেষমেশ তারা হার মানতে বাধ্য হয়। আর এই আগরওয়ালের ব্যক্তিটি আর কেউ নয়, সেই দেশদ্রোহী ডাক্তার জুলফিকার করিম। দীর্ঘদিন এই অঞ্চলে তার ঘাঁটি গেড়েছে সে। নিজের এই নার্সারি আর ফার্ম হাউস ও হোটেল মিলিয়ে সে জঙ্গি গ্যাংকে চালনা করত। সে নিজে ডাক্তার হওয়ায় সহজেই ওই হোটেলে থাকতে আসা রোগীদের বেছে বেছে হত্যা করে অপারেশনের মাধ্যমে অঙ্গ পাচার করত। সেই অঙ্গগুলো পাচার করে যে মোটা অঙ্কের অর্থ পেত সেই দিয়ে দল চালাতো সে। এভাবেই প্রায় দীর্ঘ 15-16 বছর ধরে পাহাড়ের রানী, দার্জিলিং আর সিকিমের জুলফিকার তার সঙ্গী বাহিনীর শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছে, আর নিজের পরিচয়টাকে এমনভাবেই তৈরি করেছে একজন সজ্জন মানুষ ও শৌখিন ব্যক্তি হিসেবে যে কেউই তাকে সহজে অসম্মান করবে না। সে নিজে পরিশ্রম করে এত বড় একটা সুন্দর হোটেল তৈরি করেছে, সঙ্গে আবার নানাবিধ গাছপালাপূর্ণ বাগানা নার্সারি শোভা সত্যিই মনোমুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যের মধ্যেই যে কোথাও একটা নোংরা চরিত্র লুকিয়েছিল সেটা খুঁজে বার করা সত্যি দুষ্কর কাজ ছিল। বরং আমি তো বলতে পারি দৈবাৎ এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমায় এই জঙ্গিদের মাথার কাছে পৌঁছতে সাহায্য করেছে। ভাগ্য আমার সহায় না হলে কেসটা সমাধান করা এতটা সহজ হতো না। আর শেষমেশ আজকে ভোরে জুলফিকারের কালিম্পংয়ের ফার্ম হাউস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বন্দুক বোমা পাওয়া যায়। রাহুল কোনোভাবে সেই কথা জেনে ফেলেছিল, আর এই বিষয়টা সে আমাকে জানাতে চেয়েছিল। আমার যতদূর ধারণা শেরপা ওদেরকে নানান অঞ্চল নিয়ে তথ্য দিত আর খদ্দেরকে ওই হিলস্টপ সেরেনিটি হোটেলে পাঠাতো। তাছাড়া সে আর কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, আর এই কারণেই তাকে মরতে হলো। রাহুল শেরপার মেয়ে কেঁদে ফেলল। সবাই এতক্ষণ চুপ করেছিল। এবার ইমরান সাহেবই প্রশ্ন করলেন, কিন্তু ব্যোমকেশ বাবু, তাহলে ধাঁধায় রেড শব্দটার মানেটা কি? ধাঁধার মাধ্যমে ওরা আমাদের ভুল পথে চালনা করতে চেয়েছিল। ওরা জানতো পুলিশ একদিন গ্যাংটকের লালবাজার বুঝতে পারবেই, তাই এখানে অল্প বিস্ফোরক রেখে দেয় যাতে সেটা উদ্ধার করেই পুলিশ ভাবে ওরা বিস্ফোরণ আটকে দিয়েছে। আর সেই সুযোগে কালিম্পংয়ে রাখা RDX দিয়ে ওরা কালিম্পংয়ের হাটে 5 তারিখ বিস্ফোরণ ঘটাতে পারে। আপনি যে কত বড় একটা নাশকতা বানচাল করে দিয়েছেন
আর বলার অপেক্ষা রাখতে পারছি না। আপনারা দুজন না থাকলে যে কি হতো। এটা আমাদের ন্যাশনাল ডিউটি। আমরা গর্বিত আমরা দেশমাতাকে এত বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পেরেছি। দার্জিলিংকে অবশেষে জঙ্গিদের হাত থেকে মুক্ত করা গিয়েছে, কিন্তু বিজয়ের পরের নিস্তব্ধতা যেন আরও ভারী। ব্যোমকেশ আর অগ্নিদার ফেরার পথে দাঁড়িয়ে দেখে পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে একটি বিরাট, একটি গভীর নিঃশ্বাসের মতো কুয়াশা। যেন প্রকৃতি বুঝতে পারছে দীর্ঘ আতঙ্কের পর এক ধরনের স্বস্তি নেমে এসেছে। তবে সেই স্বস্তির আড়ালে জমে আছে ক্ষত চিহ্নের স্মৃতি। পথে হাঁটতে হাঁটতে ব্যোমকেশের মনে পড়ে যায় বিস্ফোরণের শব্দ, উস্কো খুস্কো চুল নিয়ে দৌড়ে আসা রাহুল শেরপার আতঙ্ক ভরা মুখ। সেই ভয়ের মুহূর্তগুলোকে পেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু মন এখনও অস্থির। অগ্নিদাও নীরব, তার চোখে ক্লান্তি আছে, আবার গোপন তৃপ্তির ঝিলিকও। দুজনেরই শরীর বাঁচলেও হৃদয়ে যে চাপটা জমেছিল সেটাই যেন এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে। পাহাড়ি বাতাসে এবার শান্তির গন্ধ। সদ্য ধোয়া মেঘের ফাঁক দিয়ে দিগন্তে দেখা যায় সোনালি আলো। চায়ের বাগানগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। পাতার গায়ে লেগে থাকা শিশির ধীরে ধীরে ঝরে পড়ছে। দূরে পাখিরা ডাকছে, যেন পাহাড় আবার নিজের ছন্দে ফিরছে। এই মুহূর্তে ব্যোমকেশ অনুভব করে যুদ্ধ শেষ হলেও মানুষের মনে যে ভয় আর অস্থিরতা তৈরি হয় তা মুছতে সময় লাগে। অথচ প্রকৃতি এক মুহূর্তেই সব কিছু মিশিয়ে দেয় তার শান্ত রঙে। আর সেই শান্তির মাঝেই দুজনের ঘরে ফেরার ইচ্ছেটা আরও প্রবল হয়। ব্যোমকেশ ভাই, চলো এবার বাড়ি যাই। অগ্নিদা, চলো এবার যাওয়া যাক।